নমস্কার। ওয়েলকাম টু সেলফ ইমেজ টক সিরিজ। সেলফ ইমেজ একটা প্ল্যাটফর্ম যেখানে এক্সপার্ট সাইকোলজিস্ট বা সাইকোথেরাপিস্টরা বিভিন্ন মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলনেস এর উপরে কাজ করে থাকে, যেমন রিলেশনশিপ ইস্যুস, স্টুডেন্ট কাউন্সেলিং কিংবা যোগা অ্যান্ড মেডিটেশন প্র্যাকটিসেস। এনিওয়ে, আরো বিস্তর জানার জন্য আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.yourselfimage.in। আজকে আমাদের ফার্স্ট টক সিরিজে আমাদের সঙ্গে আছেন ডক্টর সোমনাথ দাস। ডক্টর দাস অ্যাসোসিয়েট প্রফেসর, স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ টেকনোলজি, এবং উনি ওখানকার ডেপুটি রেজিস্ট্রার। ডক্টর দাস ওনার এমটেক এবং পিএইচডি যাদবপুর ইউনিভার্সিটি থেকে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। ওনার দীর্ঘ 11 বছরেরও বেশি টিচিং এক্সপিরিয়েন্স। উনি একটি বইও লিখেছেন এবং প্রায় 60টারও বেশি ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল রিসার্চ পাবলিকেশন। শুধু তাই নয়, ওনার প্রায় 12টা পেটেন্ট, যার মধ্যে চারটে গ্র্যান্ড পেটেন্ট। উনি প্রায় 13টি এমটে এবং পিএইচডি প্রজেক্টস গাইড করেছেন। এছাড়াও উনি বিভিন্ন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল জার্নালের এডিটর অ্যান্ড রিভিউয়ার। অলসো, Dr. Dash is a member of International Association of Engineers, the Institute of Indian Foundryman, অলসো মেম্বার অফ অল ইন্ডিয়া কাউন্সিল অফ রোবোটিক্স অ্যান্ড অটোমেশন, এবং উনি ওনার ইউনিভার্সিটির ন্যাকের কোঅর্ডিনেটর। Recently, I am very happy to share Dr. Das has been awarded as Edulite Education Award by Government of West Bengal. So, welcome সোমনাথ। সোমনাথ এছাড়াও সোমনাথ আমার ছোটবেলার বন্ধু, এবং আমরা দুজনে একসাথে পড়াশোনা করেছি। সো আই এম ভেরি হ্যাপি অ্যান্ড এক্সাইটেড আমার এই সেলফ ইমেজের টক সিরিজের প্রথম এক্সপার্ট হিসেবে সোমনাথকে পেয়ে। সোমনাথ, ওয়েলকাম টু সেলফ ইমেজ। অসংখ্য ধন্যবাদ। আমি এখানে এই প্ল্যাটফর্মটায় পেয়ে আমিও খুব একজন গর্বিত, এবং আমার ছোটবেলার বন্ধু এরকম একটা প্ল্যাটফর্ম হয়েছে যেটা স্টুডেন্টদের বা আপকামিং জেনারেশনকে খুব উদ্বুদ্ধ করবে। এই এই সাফল্য কামনা করি। সোমনাথ, আমরা একসাথে অনেক অনেকবারই কাজকর্ম করেছি স্টুডেন্টদের নিয়ে, এবং আমি জানি তুই বহুদিন ধরে আহ, শিক্ষকতার সাথে যুক্ত আছিস। প্রচুর, মানে অ্যাপার্ট ফ্রম ইওর এমটেক এবং পিএইচডি গাইড গাইড হিসেবে কাজ করা ছাড়াও তুই প্রচুর ছেলে মেয়েদের সাথে কাজ করিস, ক্লোজলি কাজ করে থাকিস। তো আমরাও একটা সময় যখন ক্যারিয়ার শুরু করি ভালো ছেলে হিসেবে বা একটা ভালো স্কুলে পড়ার সুবাদে, আমাদের মাথায় প্রথমে এসেছিল হয়তো আমাদের ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হবে। আমরা সেইভাবে আমাদের ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার শুরু করেছিলাম। তো আমার প্রথম যেটা জানার, যেটা এখনকার ছেলে মেয়েদের ক্ষেত্রে হয়তো হেল্প করবে তাদের ক্যারিয়ারটাকে নিয়ে ভাবার জন্য, যে এই ডাক্তার ইঞ্জিনিয়ার না হলে লাইফে ফেলিওর, এর বাইরে একটা ছেলে বা মেয়ে কিভাবে ভাবতে পারে তার নিজের ক্যারিয়ার হিসেবে? এটা একটা খুবই ভালো কোশ্চেন, এবং সেই অ্যান্সারটা আমি একটু অন্যভাবে দিচ্ছি। দেখো, প্রথম হচ্ছে আমাদের যে শিক্ষকতার যে আহ পদ্ধতিটা এবং মানে শিক্ষা দেওয়ার যে পদ্ধতিটা, ওয়েস্ট বেঙ্গলে আমরা যেটা ফলো করি বা ইন্ডিয়াতেও আমাদের যেটা ফলো হয়, একটু অন্যরকম। অন্যরকম কেন এখানে আমাদের একটু কেন জানি না, মানে এখন এনইপি 2020 আসার পরে কিছুটা চেঞ্জ হয়েছে, কিন্তু তার আগে অবধি আমরা ছিলাম পুঁথিগত বিদ্যা, মানে ট্র্যাডিশনাল পড়া যেটাকে বল। হুম। তার ফলে কি হতো, একটা ছেলে ক্লাস 10 মানে 15 বছর জীবনে সে জানতেই পারলো না তার ভিতরে ট্যালেন্টটা কি ছিল। রাইট। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো প্রথম তাকে জানতে হবে যে তার ট্যালেন্ট ভেতরে কি আছে। বই পড়লেই আমি ভালো রেজাল্ট করব, তারপরে ডাক্তার ইঞ্জিনিয়ার হবো, তারপর কোন একটা লাইফ সেটেল, কিন্তু পরিসংখ্যান অনুযায়ী অনেক আহ ডাক্তার বা ইঞ্জিনিয়ার শেষ বয়স অব্দি সাফল্য দেখতে পাইনি। হুম। অনেক ট্রু। আছে। ট্রু। কিন্তু আবার আবার ডাক্তার বা ইঞ্জিনিয়ার না হয়েও অনেকে খুব, মানে ডাইভার্সিফিকেশনের যে লাইনগুলো আমাদের থাকে, সেটা চুজ করার পরে তারা অনেক জায়গায় নিজেদের সবচেয়ে বড় সাফল্য শিখরে নিয়ে গেছে। তো ডাক্তার ইঞ্জিনিয়ার মানেই
কেরিয়ার আর বাকি মানে কেরিয়ার নয়, এটা ভুল কথা। তো আমার প্রথম বক্তব্য হচ্ছে নো ইয়োর সেলফ, মানে তুমি নিজেকে আগে জেনে নাও। জেনে নাও মানে আমি একজন মানুষ এটা তো জানলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি জানবোটা কি, জানবো হচ্ছে আমার ভেতরে দক্ষতা মানে স্কিল কি আছে, আমি কি পারি, এটা আগে আমাকে জানতে হবে। এবং সেটা জানতে হবে ক্লাস 10-এর আগে। হ্যাঁ, এই জানাগুলোর জন্যই হয়তো আজকে এতগুলো প্ল্যাটফর্ম এসছে, বা আদার্স আমাদের মতো অনেকেই হয়তো এই নলেজ গুলো শেয়ার করছেন। সবাইকেই রাইট, ধন্যবাদ। রাইট, তারা তারা পথ দেখাচ্ছেন। সেই পথগুলো ছেলে মেয়েদের দেখতে হবে। যে আমি একটা ভালো সিঙ্গার হতে পারি, কিন্তু সিঙ্গার হওয়া মানেই ওই কিছু টেলিভিশনে সিঙ্গিং শো হচ্ছে তাতে চলে গেলাম বা এরকম নয়। সিঙ্গার মানে একজন সাধনা। সেই সাধনার মধ্যে তাকে নিজেকে মগ্ন থাকতে হবে। সেই মগ্নটা যেন সে ছোটবেলা থেকে থাকে, রাইট। এবং সেটা যেন তার ভালো লাগে। সে প্রথমে ভালো লাগবে, সেই ভালো লাগাটাকে পরে পেশাতে পরিণত করবে। এইভাবে যদি সে নিজেকে না ভাবে তাহলে কিন্তু সাফল্য আসবে না। আজকে আমার যতজন সিঙ্গার হয়েছে, হ্যাঁ, হ্যাঁ বলো। আমার এইখানে হ্যাঁ, একটা জিনিস যতজন জানার, এইখানে একটা জিনিস জানার, এই যে তুই একটা খুব ইম্পর্টেন্ট জায়গা পয়েন্ট আউট করলি যে আমার কোনটাতে ইন্টারেস্ট, এইখানে কিভাবে বুঝবো বা একটা বাবা মার রোল কি হতে পারে সেটা যদি একটু ইয়ে করিস, কেন আমি অ্যাজ এ কাউন্সিলর বা সাইকোলজিস্ট হিসাবে আমি দেখেছি। হ্যাঁ, বাবা মাকে বোঝা বলতে বাবা মা প্রথম থেকেই আমার এখনকার যে ছেলেমেয়েরা বড় হচ্ছে, বাবা মা প্রথমেই তাকে ড্রয়িং, পেন্টিং, সিঙ্গিং, ড্যান্সিং যা কিছু হয় সবগুলোতেই ভর্তি করিয়ে দিচ্ছেন। কিন্তু এটা তো ঠিক নয়। প্রথমে জানতে হবে একটা ছেলে কিন্তু ছোট অবস্থাতে, যখন সে 1 to 5 এর মধ্যে তাকে যদি ডিপলি পর্যালোচনা করা যায়, মানে রাইট। একজন বাবা মারও কিন্তু দায়িত্ব যে ছেলে বা মেয়েকে তাকে গভীরভাবে দেখা, ওয়াচ করা, বকা ঠিক। নয় কিন্তু বা বলা নয় কিন্তু ওয়াচ। সেই ওয়াচটা যদি তিনি ঠিক মতো ভাবে দেখেন, অবশ্যই তার ট্যালেন্টটা তিনি খুঁজে পাবেন প্রথম। এবার তিনি সেই ট্যালেন্টের একটা প্রতিচ্ছবি প্রতি মুহূর্তে বাড়ির মধ্যে তৈরি করবেন। কিরকম? সাপোজ আমি ধরলাম একজন গায়ক হতে চাইছে, তাহলে প্রতিনিয়ত বাবা মার উচিত তিনি যে মোবাইলটা দেখছেন, তিনি যে টিভি শোটা দেখছেন, সেখানে সিঙ্গিং রিলেটেড কিছু হোক। তাহলে কি হবে, তার মধ্যে একটা সেলফ ইমেজ তৈরি হবে, মানে নিজের একটা প্রতিচ্ছবি তৈরি হবে যে আমি বড় হয়ে গায়ক হলে আমি এইরকম হতে পারবো। আমাদের কিন্তু সেটা করা হয় না, আমরা উল্টোটা করি, আদার্স কিছু দেখছি। তাহলে রাইট, আমাদের বাড়ির কালচারের মধ্যেও কিন্তু ওটা আছে। এইভাবেই জিনিসটা খুঁজে পাওয়া যাবে। বা কেউ মনে করলো যে আমি খুব ভালো ফুটবল খেলবো, রাইট। ঠিক আছে খেলো, কিন্তু ফুটবল খেলাটা তাহলে তার মধ্যে যে ফুটবল খেলে আজকে বড় বড় যারা প্লেয়ার তাদের জীবনী শোনো, তাদের ভিডিও দেখো। আগে আমাদের ইন্টারনেটের দুনিয়াতে ভিডিও দেখাটা কোনো বড় ব্যাপার না, মানে সেই রিলেটেড ভিডিও সার্চ করলে 100খানা ভিডিও আবার এআই বা আমাদের ইউটিউব দিয়ে দিতে পারবো। তাহলে সেটা দেখো। মানে তো মেন তোর আজকে যে কথা হচ্ছে যে মোবাইল যে বা যা জায়গাটা, কিছু, এটা কিন্তু হ্যাঁ, খারাপ দিকের থেকে ভালো দিক, মেন তুই যেটা বলছিস ভালো দিকে একদম আসবে। একদম একদম, হুম। এই যে টেকনোলজিটাকে একটা ওয়াইজ ইউজ করে। এবং তুই যে আরেকটা জিনিস বললি যে যে আমি যে ফিল্ডে যেতে চাইছি বা বাবা মা সেইটাকে যদি আইডেন্টিফাই করে নিতে পারে এবং সেই রিলেটেড যারা ওই ফিল্ডে সাকসেসফুল বা সেই রিলেটেড যারা কাজকর্ম করছে তাদেরকে ফলো করা বা তাদের সাথে তাদের লাইফস্টাইল জীবনী এগুলোকে জানা। ছোট্ট একটা প্রশ্ন, এবং আমি অ্যাজ এ সাইকোলজিস্ট আমি দেখেছি যে অনেক সময় অনেক বাবা মাই করেন, আই অ্যাপ্রিসিয়েট দোজ পেরেন্টস। অনেক বাবা মার ক্ষেত্রে হয়তো সেই রকম একটা আহ, অনেক বলতে পারি ধৈর্য থাকে না বা সময় দেয় না ছেলে মেয়েদের পেছনে, বা তাদের হয়তো সেই নিজস্ব ক্ষমতাটা নেই যে কিভাবে আমি বের করব যে আমার ছেলে বা মেয়ে কোন জায়গাটায় বেশি ইন্টারেস্ট শো করছে। তো তোর কি মনে হয় যে সেই জায়গায় কোনো প্রফেশনালের হেল্প নিয়ে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, যে আমি প্রফেশনাল হেল্প নিয়ে অবশ্যই। জেনে সেই নিলাম? জন্যই তো একদম একদম সেই জন্য এই কিছু প্ল্যাটফর্ম আছে যেখানে ইনার ট্যালেন্ট খুঁজে পাওয়ার জন্য কিছু ট্রিক্স, কিছু রাইট। মেথোডোলজি, কিছু টেকনোলজি সবকিছুই আছে। ঠিক আছে? তো সেটাকে জানতে হবে, সেটাকে ভাবতে হবে। ঠিক আছে? এবং তাদের কাছেও যেতে হতে পারে। মানে তাই জন্যই তো আজকে এত কাউন্সেলিং। যেমন একটু বলি, এটা খুব ভালো একটা প্রশ্ন করা হয়েছে। বিদেশে মানে আমরা ফরেন কালচারকে খুব মানি, কিন্তু অ্যাকচুয়ালি যদি আমরা
একটু হিস্ট্রি আলোচনা করি, ইন্ডিয়া ইজ এ ট্যালেন্ট হাব, কিন্তু Right. আমরা ওটা বুঝি পরে গিয়ে। কেউ বিদেশ থেকে ডিগ্রি করলে তাকে একটু ভালো প্রেফারেন্স দিয়ে এটা ইন্ডিয়ান একটা কালচার হয়ে গেছে। বাট আমি আবারও বলছি ডেফিনেটলি যে ইন্ডিয়া ইজ এ ট্যালেন্ট হাব। হ্যাঁ, বিদেশে যেটা বলতে গেলাম সেটা হচ্ছে যে বিদেশে প্রথম থেকে স্কুল লেভেলে একজন কাউন্সিলর রাখা হয়। কেন? একজন কাউন্সিলিং পড়ানোর পাশে পাশে তার মেন্টাল বা মনস্তাত্ত্বিক ব্যাপারটাকে জানার এবিলিটি কিন্তু সেই স্কুল বা কলেজের থাকতে হবে। আমরা স্কুল মানে কিন্তু কি বলে ওটাকে, ভবিষ্যৎ প্রজন্মকে গড়ার কারিগর তারা। স্কুল বা কলেজ যাই বলি আমরা, যে কোনো প্রতিষ্ঠান মানে শিক্ষা প্রতিষ্ঠান, তাদের মেন কাজ কি? ভবিষ্যতের একজন রূপকারকে তারা মানে সমাজে আহ, মানে দেবে। তো তাদের আগে বুঝতে হবে যে ছেলেটার মধ্যে কি ট্যালেন্ট ছিল। মানে আমি বলছি ধরো এখন আমি এই ইঞ্জিনিয়ারিং একটা কথা বলতে পারি। কেউ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে, কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মানে সবাই মেকানিক্যালি চাকরি করবে এমন তো ব্যাপার নয়। Right. আমাদের দেশে উদ্যোগপতি নেই কেন? বিদেশে হুম। উদ্যোগপতি আছে, আমাদের উদ্যোগপতি ইন্টারেস্টিং। নেই কেন? তার নেই কারণ হচ্ছে বাবা মা ভাবে না। ট্রু। বাবা মা ভাবানোর এই সময়টা হয়তো নেই, বা আরেকটা ব্যাপার হচ্ছে যে সেই ট্র্যাডিশনাল ফ্লোটা ফলো মানে ওনারা ওনারা ফলো করছেন। তো সেরকম একজন ভালো কথা বলে এবং তার মধ্যে একটা ব্যবসাদার মাইন্ড আছে, সেটাকে আমাদের খুঁজে বের করতে হবে। হুম। মানে আমি আমি যে প্রতিষ্ঠানে আছি আমি প্রতিনিয়ত সেই চেষ্টাটাই করি যে আমার মেকানিক্যালের 120 জন ছেলে 120 রকম হবে। মার্কেটে বা সমাজে যখন তারা গেল, মানে তারা প্রত্যেকেই ইঞ্জিনিয়ার বা ডাক্তার বা যে যে প্রফেশনে আছে, আমি মনে করি সে সমাজের জন্যই কিছু না কিছু করছে, প্রত্যেকের ভালোর জন্যই কিছু না কিছু করছে, এটা উচিত। ঠিক এই ঠিক। মেন্টালিটি নিয়ে আমরা যদি করি তাহলে আমরা সাকসেস হব। তো সেই 120 জন 120 রকম কাজ করবে, তার মধ্যে আমি 1 to 2% বা 0.1% পাই উদ্যোগপতি হওয়ার। কিন্তু আমি মনে করি অনেক বড় বড় জায়গায় অনেক বড় বড় লেভেলে এই পড়াশোনাটাকেও সমানভাবে প্রাধান্য দেওয়া উচিত। কিভাবে তুমি উদ্যোগপতি হতে পারো, এটা একটা কেরিয়ার। অনেক মানে এই শুধুমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার মানেই, মানে প্রথম যে প্রশ্নটা ছিল যে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার মানেই আমি সাকসেস, নাহলে সাকসেস নয়, এটা সম্পূর্ণ ভুল ধারণা। লাস্ট প্রায় 3-4 বছর ধরে ইন্ডিয়াতে কিন্তু বিলিনিয়ার বা মিলেনিয়ারের সংখ্যাও কিন্তু দিন দিন বাড়ছে। তার রাইট। ফলেই কিন্তু ইন্ডিয়ান ইকোনমিটা বাড়ছে। তো আমাদের সেই কালচার বা এই এই আলোচনাগুলো ঘরের মধ্যে সবসময় করতে হবে। আমি যদি কোটিপতির আলোচনা করি, তবে আমার ছেলে সেটা ভাবতে থাকবে বা মেয়ে ভাবতে থাকবে। এই ভাবনাটাকে মনের মধ্যে আনতে হবে, অ্যান্ড কিন্তু ইটস সেটা ট্রু। যেন এটা হাস্যকর জায়গায় না। এটা একদম হ্যাঁ, ঠিক। এটা আমি আহ, এই নিয়ে একটা রিসার্চের কাজ করেছিলাম, যেটা অ্যাজ এ পেপার পাবলিশড হয়েছে। সেটা হচ্ছে যে একটা পেরেন্টসদের যে লাইফস্টাইল বা পেরেন্টিং হ্যাবিটস, সেটা কিভাবে একটা ছেলে মেয়ের বড় হয়ে ওঠার পেছনে এফেক্ট করে। এন্ড ইটস ট্রু যে কথাটা বললি, যে যে ধরনের আলোচনা বা যে ধরনের কথাবার্তা আমরা বাড়িতে বলবো বা ছেলে মেয়েদের সঙ্গে আলোচনা করব, ঠিক আছে, তো সেটা সবসময় কিন্তু তাদের মধ্যে আসে। এবং শুধু যে আমাদের, হয়তো বাবা মা হিসেবে আমাদের মধ্যে এনাফ ইনফরমেশন নাও থাকতে পারে, কিন্তু আমরা অ্যাটলিস্ট সেই ধরনের মানুষের সাথে অ্যাসোসিয়েট থাকবো বা করিয়ে দেবো আমাদের ছেলে মেয়েদেরকে, যেখান থেকে ওরা শিখতে পারে। এবারে নেক্সট আমি যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে যে এই 11 বছরের তোর টিচিং এক্সপিরিয়েন্সে, তার আগেও মাস্টার্স, বিটেক, এমটেক, পিএইচডি করার অভিজ্ঞতা, এর মধ্যে টেকনোলজিক্যাল একটা ড্রাস্টিক চেঞ্জ আমাদের সমাজে কিন্তু এসছে। হ্যাঁ, আমরা চ্যাট জিপিটি বা ওপেন এআই, ঠিক আছে, বিভিন্ন ধরনের নতুন টুল, তো এগুলো সব আজকের দিনে মার্কেটে অ্যাভেলেবল। এডুকেশন, মানে ইনফ্যাক্ট কোভিড এর পরে একটা ড্রাস্টিক এডুকেশন সিস্টেমে চেঞ্জ হয়েছে। তো এই যে এডুকেশন বা স্টুডেন্টদের যে ফিউচার পার্সপেক্টিভটা, আর এই যে নতুন এডুকেশন পলিসির কথা একটু আগে বললি, এনইপি 2020, এই দুটোকে কিভাবে দেখিস বা কিভাবে সেইখানে তুই ছেলে মেয়েদেরকে বা পেরেন্টসদেরকে ডাইরেক্ট করতে চাইবি, বা কোন জায়গাগুলো মেনলি ফোকাস করবি অ্যাজ এন অ্যাকাডেমিশিয়ান? আমি এই 11 বছর শিক্ষকতা মোটামুটি যা কাটালাম তাতে অনেক রকম স্টুডেন্ট মানে ভার্সেটাইল স্টুডেন্ট হ্যান্ডেল করেছি।
ভার্সেটাইল নলেজ গেইনও করেছি এবং সেটা নিয়ে নার্চার করেছি। এবং এটাতে একটা জিনিস, এই এনইপি 2020 মধ্যে আমি একটা জিনিস খুঁজে পেয়েছি, যেটা হয়তো অনেক আগে আমাদের, যখন আমরা সেই একটু যদি ব্যাকে যাই, গুরুকুল প্রথাতে যাই, রাইট। গুরুকুল প্রথাতে কি হতো? শিষ্য গুরুর কাছে থাকবে, সেখানে গুরু খুঁজে বের করবে এক একজনের ট্যালেন্ট। হুম। আজকে অর্জুন, আজকে বাকি পঞ্চ পাণ্ডবদের কিন্তু প্রত্যেকের কিছু না কিছু গুণ ছিল। তাহলে দ্রোণাচার্য কিন্তু খুঁজে বের করেছিলেন এক একজনকে এক একটা রকমের মতো। কি করে খুঁজে পেয়েছিলেন? তারা তাদের কাছে ছিলেন, সে গুরুর কাছে ছিলেন। তো সেই রকমই আমাদের এডুকেশন পলিসিটা এখন বলছে যে শুধুমাত্র পড়া নয়, পড়াটাকে ওই বইয়ে কিছু থিওরি দেওয়া আছে আর তুমি প্র্যাকটিক্যালি কিছু করলে তা নয়, তুমি নিজে হাতে কলমে করো। এন্টারপ্রেনিয়রশিপ, ইন্টার্নশিপ, এইগুলোতে জোর দেওয়া হচ্ছে। রাইট। ইন্টার্নশিপ মানে কি? তুমি পড়তে পড়তে কিছু প্রশিক্ষণ নাও। তুমি ধরো একটা ইন্ডাস্ট্রিতে যেতে চাইছো, তাহলে ইন্ডাস্ট্রি কি কি করে, তুমি থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার থেকে সেগুলোতে যাও, রাইট। সেগুলোকে শেখো। তার উপরে নাম্বার আমরা দেবো। শুধুমাত্র তুমি পরীক্ষাতে পড়বে তার উপর নাম্বার নয়। বোঝা গেল? এটা এবিপির একটা ভালো দিক। যেমন স্কুল লেভেলে কি এসছে, স্কুল লেভেলে আমরা যারা এআই বা রোবোটিক্স এগুলোকে ভয় পাচ্ছি যে মানুষের মনে হয় চাকরি নিয়ে নেবে, হুম। এগুলো একদমই না। যারা আজকে এআই বা রোবোটিক্স শিখে নেবে, তারা বাকিদের থেকে 10 গুণ স্যালারি হাই মানে বসে মানে তাদের ডিমান্ডটা চেঞ্জ চাকরি হয়েছে। লাইফ এই দিকেই চলে যাবে। ডিমান্ডটা চেঞ্জ হ্যাঁ, হয়েছে। ডিমান্ড চেঞ্জ হয়েছে, টেকনোলজি। আজকে যেমন আমরা কথা বলছি, এই প্ল্যাটফর্ম আগে ছিল না। এর রাইট। জন্য আমাদের কয়েকশো, মানে যদি ইন্ডিয়ান রুপিতে খরচ করে আমাদের দুজনকে এক হতে হতো, একটা অর্গানাইজ করে আমাদের কথা বলতে হতো। কিন্তু আজকে তো তা নয়। আজকে আমরা কথা বলতে পারছি এবং আজকে গ্লোবালি আমরা ছড়িয়ে পড়তে পারছি। তাহলে কি করে পারছি? টেকনোলজির এটা আশীর্বাদ। সেইটাকে আমাদের গ্র্যাব করতে হবে। আর রাইট। তারাই ভয় পায় যারা কন্টেন্টটা অ্যাকচুয়ালি, টেকনোলজি কি কি চেঞ্জেস হচ্ছে যদি পরপর পরপর না জানি, কন্টেন্ট না থাকলে সে মানুষটা ভয় পাচ্ছে, যে মনে হয় আমি মনে হয়। আর প্রতিনিয়ত কিন্তু একটা জিনিস দরকার, নিজেকে আপডেট। মানে হচ্ছে আমি আজকে যে ইটস স্ট্যাটাসে ইটস আছি, ভেরি কালকে ইম্পর্টেন্ট। যেন আমি আপডেট ভেরি করি। ইম্পর্টেন্ট। আর যারা সেটা আপডেট ক্লাস না ফাইভের করবে ছেলে ভয়টা হলেও ভাবি, তাদেরই আসবে, যারা নিজেদেরকে আপডেট না ভয় করবে তাদের তাদেরই আসবে। ভয়টা আসবে যে আমি মনে হয় রিপ্লেস হয়ে এটা যাব। একটা, হ্যাঁ, আপডেট ইয়োর সেলফ ডেলি 1 to 2%, ব্যাস। আদার্স কিচ্ছু নেই এর মধ্যে। আজকে যেটা ফাইভে পড়ছে তার উচিত সিক্সের সিলেবাসটাকে একটু আগে থেকে দেখে আপডেট থাকা। সিক্সের সিলেবাস এটা মনে হয় আছে, মানে আমরা মিশনে যখন পড়েছি, রামকৃষ্ণ মিশনে, তখন কিন্তু আমাদের এগুলো শেখানো হতো। তো সেই ভাবধারাটা কিন্তু অ্যাকচুয়ালি এনইপি 2020 পুরো জিনিসটাকে বলেছে যে তুমি তোমার হাতে কলমে কিছু প্রশিক্ষণ করো, কিছু প্রজেক্ট মাধ্যমে। এখন নাম্বারে 100 নাম্বারের মধ্যে 70 নাম্বার লেখা, 20 নাম্বার আবার প্রজেক্ট আছে। প্রজেক্ট মানে তুমি হাতে কলমে জিনিসটা করো। তুমি কেমিস্ট্রির ফর্মুলাটা জানলে, তুমি রিয়াকশনটা নিয়ে একটা এক্সপেরিমেন্ট করো, সেই রাইট। প্রজেক্টটা করে তুমি জমা দাও। বুঝলে? তাহলে এটা কিন্তু এনইপির একটা আশীর্বাদ বলবো, যে ওরা, ট্রু। মানে বিশেষজ্ঞরা ওটা ভেবেছেন যে ট্রু। এইভাবে পড়াটাকে আনি। একটা ছেলে শুধুমাত্র থিওরিতে 70-80 পেয়ে গেল, তার মানে কি সে মুখস্থ করে খাইয়ে লিখে ফেললো? তাদের ট্যালেন্ট জাজ হলো না। তার আমি মুখস্থ বিদ্যাটাকে প্রায়োরিটি দিলাম, এটা একদম তাই। ভবিষ্যতে এই কাজে এই নাও লাগে। এনইপির মেন যে জায়গাটা আমার নিজের পার্সোনালি মনে হয়েছে যে শিক্ষাটাকে যুগোপযোগী করে দেওয়া এবং হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স, এটার জন্য প্রচুর এখন ভোকেশনাল ট্রেনিং বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউশন, এই জায়গাগুলো প্রচুর পরিমাণে এই জায়গাটায় ফোকাস করে। আহ, আচ্ছা, এই যে একটা পার্সপেক্টিভ চেঞ্জ হচ্ছে, এনইপি একটা নতুন ভাবে এডুকেশনটাকে নিয়ে আসার চেষ্টা করছে, তাতে অবভিয়াসলি স্টুডেন্টদের তো হেল্প বা বেনিফিট হবে। বাট আমার মনে হয় যে এডুকেশন সিস্টেমে যাই চেঞ্জ হোক না কেন, কালকে একটার জায়গায় 100টা টেকনোলজিক্যাল আপগ্রেডেশন আসুক না কেন, বা পুঁথিগত বিদ্যা, হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স স্পেসিফিক এডুকেশন হোক না কেন, আমার মনে হয় দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট যে কোনো ফিল্ডে সাকসেসফুল হওয়ার জন্য। একটা হচ্ছে কনসেন্ট্রেশন, আরেকটা হচ্ছে কনফিডেন্স, সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস এবং মনোসংযোগ। আজকের দিনে আহ, এই সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল ডিস্ট্রাকশন, এই জায়গাটাতে
আহ, তোর কি মনে হয় কিভাবে এই দুটো জিনিসকে, তুই অবভিয়াসলি একটা ডিসিপ্লিন লাইফ থেকে বড় হয়েছিস, মিশনের লাইফ একটা মানে কাটিয়ে এসেছিস, এই যে মোবাইল অ্যাডিকশনটাকে ওভারকাম করে কিভাবে স্টুডেন্টরা পড়ায় মনোনিবেশ করতে পারে বা তাদের নিজেদের কনফিডেন্স বাড়াতে পারে, কিভাবে তুই ওদেরকে হেল্প করতে পারিস বা কিভাবে তুই গাইড করিস? না, একটা হচ্ছে যে নিজেকে ডুবে ফেলা কোনো প্রজেক্টের মধ্যে, এটা একটা প্রথম কাজ, কোন একটা প্রজেক্ট। এবং এই একটু আগে আমি প্রথম যে প্রশ্নটা হয়েছিল আমাদের, না, যে ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া কি রাইট। হতে পারে, আমি তার দুটো উদাহরণ দিচ্ছি। একজন ডাক্তারি পড়লো না, কিন্তু সে তার গ্রামের মধ্যে এমআরআই মেশিন কিনে বিজনেস শুরু করলো। তাহলে কি সে ডাক্তার না, থেকে কম অবভিয়াসলি কিছু করলো? মেডিকেল ফিল্ডেই তো তার থাকলো। মানে ওই দিকটা ওপেন আছে, আমরা এটা জানি না। কিন্তু ওই এমআরআই মেশিনটা চালানোর জন্য কিছু ডিগ্রি লাগে, কিছু পড়াশোনা করতে হয়, নিয়ার টু ডাক্তার, রাইট। কিন্তু ডাক্তার নয়। কিন্তু রুগীটা বাঁচছে কিন্তু এমআরআই মেশিন থেকে ফল্ট ডিটেক্ট করে। তার মানে আমরা এন্ড অফ দ্য ডে ডাক্তারকে হ্যান্ডশেক করে বলি যে থ্যাংক ইউ ডক্টর, আপনি আপনার মানে আমার রিলেটিভের জীবন বাঁচালেন। কিন্তু বাঁচালো এমআরআই মেশিন। সেই এমআরআই মেশিনটা আবার তৈরি করেছে কোনো দক্ষ প্রশিক্ষক ইঞ্জিনিয়ার, বা তার পেছনে তার বডিটা তৈরি করেছে নন ইঞ্জিনিয়ার। আমরা কখনো ভেবে দেখি না প্রত্যেকের জীবনে রোল থাকে। একটা মানুষ বাঁচে শুধুমাত্র ডাক্তারের জন্য নয়। ডাক্তার অপারেশন করলে মানুষটা বাঁচবে, কিন্তু অপারেশনের যে যে ছুরি কাঁচিটা তৈরি হয়, আমি দেখেছি, আমি কিছু মেডিকেল ইন্ডাস্ট্রিতে ভিজিটও করেছি, যেখানে তাদের কোনো ডিগ্রি নেই, অনলি 10 পাস, তারা কিন্তু ওই ছুরিটা তৈরি করছে, সেই ছুরি দিয়েই কিন্তু আমার বা তোমার বা কারোর XYZ এর অপারেশন হয়েছে। আমরা কিন্তু হ্যান্ডশেক করলাম ডাক্তারকে। তাহলে আজকের দুনিয়াতে কিন্তু মানে যে কোনো কিছু করার জন্য 100খানা রাস্তা খোলা, আমাকে শুধু রাস্তাগুলো জানতে হবে। ডাক্তার হয়ে যাওয়া মানেই শেষ নয়, বা ইঞ্জিনিয়ার হয়ে যাওয়া মানেই ওখানেই আমি সাকসেস, বাদ বাকি কোনো কিছু তা নয়। হ্যাঁ, এবার আসছি ডিস্ট্রাকশন যেটা। প্রথম যেটা বললাম, একটু প্রজেক্ট ওরিয়েন্টেড, একটু গেমিফিকেশন, মানে স্কুল লেভেলে যেগুলো এখন চলছে, গেমের মাধ্যমে পড়াশোনা। খেলার চলে। তোমার ট্যালেন্ট আমি জাজ করে নেবো, কিছু গেম খেলি আজকে। ওকে। একটু যদি একটু মানে এইটা স্টুডেন্টদের মধ্যে ছড়াতে চাই, আমাদের অনেক ক্রিকেটার কিন্তু ব্যাকগ্রাউন্ডে বড় বড় ইঞ্জিনিয়ার, তারা ওই ব্রেনটাকে লাগিয়েছেন বলটাকে কোন দিকে স্পিন করাবেন বলে। তাহলে শুধুমাত্র টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিং ওয়েটা যে অন্য মানে খেলার কাজেও লাগতে পারে, সেটা প্রমাণ করেছেন। অশ্বিন আমাদের যে প্লেয়ার, শ্রীনাথ, সবাই কিন্তু ইঞ্জিনিয়ার, তাই তো? তারা কিন্তু বোলার, বলটা কোন দিকে সুইং করাবেন তারা কিন্তু ওই জিওমেট্রিটা ওখানে ক্যালকুলেট করেই কিন্তু করেছে। এটা তাদের কোনো একটা সাক্ষাৎকারে তারা নিজেরা স্বীকারও করেছে। তো আচ্ছা। এটাই যে ইন্টারেস্টিং। গেমিফিকেশনের মাধ্যমে পড়াটাকে নিয়ে আসা। আর একটা বলবো, মোবাইল স্ক্রল নট এ ব্যাড হ্যাবিট, কিন্তু কি, তাহলে কিভাবে ওটা গুড হ্যাবিটে নিয়ে যাব? আমি আমার লাইফে মোবাইল স্ক্রল সকালে বা একটু ঘুমোতে যাওয়ার আগে আমিও করি, কিন্তু আমি কি দেখি? আমি দেখি যে স্টুডেন্টদের ভালোর জন্য আপকামিং এ কি আসছে। এই এতগুলো যে আমার আমার কিছু এমটেক প্রজেক্ট, মানে নান্টু, তুই যেটা বললি প্রথমে ভালো লাগলো, নিজের আর নিজের সুনাম সবাই আমরা শুনতে চাই, কিন্তু এর পেছনে একটা অধ্যবসায় আছে, মোবাইল স্ক্রলের অধ্যবসায়। হুম। মানে আমি বললাম না প্রথম কথা, যেটা নিয়ে আমি সাধনা করব আমি সেটা নিয়েই বড় হব। তাহলে সাধনা কিসে করতে হবে? সাধনা মানে কিন্তু এক ফোকাস রেখে মোবাইলের মধ্যে যখন আমি স্ক্রল করছি অনেক কিছু জিনিস আসছে, কিন্তু আমি একটা ফিল্টার করে রেখেছি। সঠিক আমি ব্যবহারটা। ভিডিওই দেখবো, এবার আমি 10টা কিন্তু ওই ভিডিও দেখলে আমার কাছে 11 নম্বর ভিডিওটা এআই আমাকে তাই দেবে যে আমি যেটা দেখতে চাই। এটা তোমাকে ঠিক করতে হবে, তুমি তোমার লাইফে কি চাও। আমি না, এখন এই মুহূর্তে দেখি অ্যাবসলিউটলি। মিলেনিয়ার বিলেনিয়ামের ভিডিও, যারা মিলেনিয়ার হয়েছে তাদের কি, তারা তারা কিভাবে ফলো করেছে, বা আজকে জীবনী বিল গেটস বা জ্যাকমা বা এদের জীবনী, মানে এই যে জিনিসগুলো আমার মোবাইল ফোনে এগুলোই আসবে। এটা দেখা খারাপ নয়। এবং এই যে আমি এতগুলো মেম্বারশিপ নিয়েছি, মেম্বারশিপটা পেয়েছি কিন্তু ফেসবুক থেকে স্ক্রল করে, দে অ্যানাউন্স, মানে ফেসবুক, ইউটিউব, এগুলো ইটস এ বিগ মার্কেট ফর প্রমোশন, উই অলসো ফলো দ্যাট। তাহলে আমাদের সেটাকে ভালো দিকে নিতে হবে। মানে ডিস্ট্রাক্ট ডিস্ট্রাকশন বা এগুলো আমরা কখন ভাবি, যখন আমি খারাপ কিছু দেখছি যেটা দিয়ে আমার
খারাপ কিছু ঘটছে লাইফে। হুম, আমাদের ব্রেনের দুটো টাইপের হরমোন আছে। আমার খারাপ হরমোনটা যদি নিঃসরণ বেশি হয়, তাহলে আমি খারাপ কাজে অ্যাডিক্টেড হব। যদি ভালো হয় তাহলে ভালো দিকে হব। আমাকে একদম। বুঝতে হবে এবং আমার ভালোটা কোনটা। মানে যেহেতু এবার আমরা সেই একটা জন্য কিছু গাইডেন্স লাগে। সেই জন্যই অ্যাকচুয়ালি আমাদের আশা। তো আমাদের কাছে মানে এরকম ছিল যে আমরাই ভালো পথ দেখাতে পারবো, কিন্তু আমরা ভালো পথ দেখানোর চেষ্টা করে দিই। এবার অবভিয়াসলি তুই নেওয়াটা লাইফে তাদের একটা ব্যাপার। জায়গা হ্যাঁ, একটা জায়গায় অ্যাচিভ করেছিস, প্রচুর ছেলে মেয়েদেরকে গাইডও করিস। যেটা বললি একদম ঠিক, যে টেকনোলজিটাকে বাদ দিয়ে কিছু হবে না। মানে আমি পার্সোনালি নিজে না, বিলিভ করি যে এই যে মোবাইল, ঠিক আছে, ইটস এ টেরিফিক মাস্টার, বাট ইটস এ ভেরি ওবিডিয়েন্ট সার্ভেন্ট। আমি যদি মোবাইলকে একটা বলি যে এক্সাম্পল তুমি দিই আমাকে মোবাইল কন্ট্রোল ডিস্ট্রাকশন যেটা। করো, রাইট? হ্যাঁ, হ্যাঁ। মোবাইল কি বললাম, একটা আমার দেখা একজন এখন ডিপ্লোমা পড়ে একটা ছেলে আমাদের, এই মুহূর্তে ট্রেডিং করে সে তার বাবার থেকে 10,000 টাকা নিয়েছিল। ট্রেডিং করে তার ইনকাম এখন 1 লাখ, শুধুমাত্র মোবাইল ইউজ করে। পড়ার ফাঁকে ফাঁকে সে এটা করে। মানে দুটো একজন জিনিস আছে আসছে, আমার। একটা হচ্ছে যদি কনসেন্ট্রেশন হ্যাঁ, বাড়াতে চাই, মোবাইল আমাদের ডিভাইস ইউজটা করতে হবে বাট ওয়াইজলি, প্রপার ইউজেস আমাদের দরকার। আর সেকেন্ড হচ্ছে এই ডিভাইসটাই হয়তো আমাদেরকে এত ভালো ইনফরমেশন বা নলেজ দেবে যেখান থেকে আমাদের আত্মবিশ্বাস বা কনফিডেন্স বাড়বে। আমরা যে ডোমেনে কাজ করছি, বা আমি হয়তো আমি যেটা নিজেও দেখি যে আমি হয়তো ফিজিক্স, একটা 12-এর ফিজিক্স পড়ছি অ্যাজ এ স্টুডেন্ট। আমার কাছে যে বইগুলো আছে তার বাইরেও অনেক ভালো বা বেটার ইনফরমেশন আমি ইউটিউব বা বিভিন্ন ধরনের মানে টেকনোলজিক্যাল সাইট থেকে পেতে পারি, যেটা আমার তো এই নলেজটাকে আরো বেশি এনরিচ করে। তো এটাকে ওয়াইজলি ইউজ করলেই আমার দুটো জিনিস খুব ভালো আসে, একটা হচ্ছে কনসেন্ট্রেশন বা মনোসংযোগ, আমাকে সেটা নিজেকে এটা রোজকার একটা অভ্যেস। আর সেকেন্ড হচ্ছে আমাকে এই ইনফরমেশন গুলো একটা আত্মবিশ্বাস দেওয়া শুরু করে বা একটা আত্মবিশ্বাস দেয়, তাই তো? আর প্রথম আরেকটা কথা বলবো, মানে নান্টু, থ্যাঙ্কস টু মানে এই চ্যানেল বা এই সংস্থার নামটা সেলফ ইমেজ দেওয়ার কারণে রিয়েলি এটা বিবেকানন্দের ভাষা, জীবনে এসছে যখন একটা দাগ রেখে যাওয়া। রাইট, এবার সেটা আমরা বলতে পারি, তুমি তোমার চিত্র নিজেই তৈরি করো, যেটা আগামী প্রজন্ম তোমাকে ফলো করবে। তো রাইট। সেই রকম কিছু একটা করা আমাদের উচিত, সবারই উচিত। তো সেদিক থেকে বলবো থ্যাঙ্কস এই প্ল্যাটফর্মটাকে নামানোর জন্য। এবং আশা করি আগামী দিনে অনেক অনেক ছেলে এটা দিয়ে অনেক কিছু আহ গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেটা তার জীবনে বড় হওয়ার জন্য কাজে লাগবে। রাইট, থ্যাংক ইউ সোমনাথ। অ্যাকচুয়ালি সেলফ ইমেজের মেন উদ্দেশ্যটাই ওটা, যে হেল্পিং পিপল টু হেল্প দেমসেলফ। এবং এটা নিয়েই আমি এই সেলফ ইমেজের যাত্রা শুরু করি, যেখানে আরেকবারও বলি যে এখানে আমরা মেন্টাল হেলথ এবং ওয়েলনেসের উপরে কাজ করি, যারা রিলেশনশিপ কাউন্সেলিং থেকে শুরু করে স্টুডেন্ট কাউন্সেলিং, স্টুডেন্ট মেন্টরিং, লিডারশিপ ট্রেনিং, everything we provide over here with the help of এক্সপার্ট সাইকোলজিস্ট এবং সাইকোথেরাপি। এনিওয়ে, যারা এই ভিডিওটা আজকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের এই ইউটিউব চ্যানেলে। আরো লেটেস্ট কিছু আপডেট বা আমাদের আরো অনেক টক সিরিজের সাথে অ্যাসোসিয়েট থাকার জন্য, এবং আমরা এখানে কথা বলবো বিভিন্ন ধরনের এক্সপার্টস, বিভিন্ন ফিল্ডের এক্সপার্টসদের সাথে, যাতে আমরা রিসেন্ট কিছু প্রবলেমকে আমরা অ্যাড্রেস করতে পারি এবং আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। সোমনাথ, থ্যাংক ইউ সো মাচ তোর এই ইনসাইটফুল বেশ কিছু তোর যে অভিজ্ঞতা শেয়ার করার জন্য, এবং আশা করি এই অভিজ্ঞতা বা এই কথাগুলো অনেক মানুষকে হেল্প করবে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং ইন দিস থ্যাংক ইউ, টক থ্যাংক ইউ, সিরিজ অফ থ্যাংক সেলফ ইউ। ইমেজ। থ্যাংক ইউ সো মাচ।